ফিলোসফি বা দর্শন কি? এটি এমন একটি প্রশ্ন যা কম বেশি সবাই আমরা করেছি বা করি। যারা কখনো ফিলোসফি পড়েননি তাদের মনে যেমন এই প্রশ্নটি আসে, আবার যারা দীর্ঘ সময় ধরে ফিলোসফি নিয়ে পড়েছেন তারাও এই প্রশ্নটি করেন। এমনকি প্রতিষ্ঠিত ফিলোসফাররাও অনেক সময় এই প্রশ্নটি করেন, এবং মজার বিষয় হচ্ছে অনেক সময় তারা তার উত্তর হয় দিতে পারেন না, অথবা তারা যা উত্তর দেন তা নিয়ে তারা সন্তুষ্ট হতে পারেন না। তো আজ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব। আমাদের সামান্য পরিসরে ফিলোসফি বা দর্শন আসলে কি তা সংজ্ঞায়িত করার চেষ্টা করব। এটিকে বর্ণনা করার চেষ্টা করব, জানার এবং বোঝার চেষ্টা করব, যদিও তা অনেক কষ্টসাধ্য কাজ। আর আজকে আমরা যে যাত্রা শুরু করব তা ধীরে ধীরে আমাদের ফিলোসফির গভীরে নিয়ে যাবে। আমি রাগবীর হাসান, এটি আমার নতুন পডকাস্ট সিরিজ ডেস্টিনেশন ফিলোসফি। এখন আমরা ইন্ট্রো সঙ্গীত শুনবো, আর তারপরে আমরা আমাদের মূল আলোচনা শুরু করব। আমি রাগবীর হাসান, ইতালির ভেনিসের কা ফস্কারে বিশ্ববিদ্যালয় হতে দর্শনে স্নাতক এবং স্নাতকোত্তর করার পর এখন রোমের আন্তোনিয়াম পন্টিফিকাল বিশ্ববিদ্যালয়ে ফিলোসফিতে পিএইচডি করছি। মূলত পাশ্চাত্য দর্শন আর তার ইতিহাস নিয়ে ডেস্টিনেশন ফিলোসফি নামের এই পডকাস্ট সিরিজটি আমার নতুন একটি প্রকল্প। বাংলা ভাষাভাষী অনেক ছাত্রছাত্রী রয়েছেন যারা দর্শন নিয়ে পড়াশোনা করছেন, এবং বাংলা ভাষাভাষী অনেক মানুষ রয়েছেন যারা ফিলোসফির প্রতি আগ্রহী এবং তারা পডকাস্ট শুনতে ভালোবাসেন, পছন্দ করেন। আর তাই আজ আমার এই নতুন প্রকল্প শুরু করছি, যেখানে আমি পাশ্চাত্য ফিলোসফি এবং দর্শনের বিভিন্ন ধারণা নিয়ে আলোচনা করব। এই পডকাস্ট সিরিজটি স্পটিফাই, ইউটিউব, অ্যাপল মিউজিক সহ অন্যান্য সকল প্ল্যাটফর্মে শোনা যাবে। আপনাদের সবাইকে আমার নতুন এক প্রচেষ্টায় স্বাগতম। ডেস্টিনেশন ফিলোসফি প্রথম পর্ব। আমরা আজ একটি এমন যাত্রা শুরু করছি যা আশা করি আমাদের পাশ্চাত্য ফিলোসফির পুরো ইতিহাসের মধ্য দিয়ে নিয়ে যাবে, শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত। আমার চেষ্টা থাকবে প্রতিটি পর্বকে বেশ সমৃদ্ধশালীভাবে উপস্থাপন করার, এবং আমি আশা করি এগুলো একই সাথে উপভোগ্য এবং উত্তেজনাপূর্ণ হবে। আজকের পর্বটি আমাদের তালিকার প্রথম পর্ব, এবং এটি মূলত পরিচিতিমূলক পর্ব, কারণ আজকে আমরা সাধারণভাবে ফিলোসফি বা দর্শন নিয়ে কথা বলবো। আমরা চেষ্টা করবো যতটা সম্ভব ফিলোসফি কি তা ব্যাখ্যা করতে, ফিলোসফি কি তা জানতে এবং বুঝতে। ফিলোসফি বা দর্শন এই শব্দটি অবশ্যই আমাদের কাছে নতুন কিছু নয়। আমরা এটি হয়তো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শুনেছি, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো বিস্তারিতভাবে পড়ার সুযোগ হয়নি। তবুও ফিলোসফি বা দর্শন এমন একটি শব্দ যা আমাদের শব্দভাণ্ডারে রয়েছে, এবং হয়তো তো আমরা দৈনন্দিন কাজে ব্যবহারও করি। হয়তো আমরা কোনো সময় কোনো দলের খেলার ফিলোসফি নিয়ে কথা বলেছি, অথবা কোনো একজন ফুটবল কোচের খেলার ফিলোসফি নিয়ে কাউকে বলতে শুনেছি, অথবা হয়তো আমরা কোনো বন্ধুকে কোনো বিষয় নিয়ে বলেছি, বিষয়টা একটু ফিলোসফিক্যালি ভাবো, অথবা বিষয়টা একটু ফিলোসফিক্যালি নাও। অথবা এই ধরনের নানান অভিব্যক্তি আমরা বিভিন্ন সময় ব্যবহার করেছি বা ব্যবহার করি। অর্থাৎ ফিলোসফি এমন একটি শব্দ যা আমরা প্রায়ই ব্যবহার করি, এবং যার অর্থ সম্পর্কে আমাদের কম বেশি ধারণা রয়েছে। যখন আমরা বলি বিষয়টা একটু ফিলোসফিক্যালি ভাবো বা বিষয়টা একটি ফিলোসফিক্যালি নাও, আমরা আসলে বোঝাতে চাই পরিস্থিতিকে সঠিক গুরুত্ব দিয়ে নেওয়া, বিষয়গুলো বিশ্লেষণ করা এবং তাদের সঠিক গুরুত্ব অনুধাবন করা। আর যখন আমরা কোনো কোচের খেলার ফিলোসফি নিয়ে কথা বলি, আমরা প্রায়ই তার খেলার ধারা, কৌশল, ধারণা, তার খেলা নিয়ে তার ভাবনা ইত্যাদি বিষয় নিয়ে বোঝাতে চাই। দৈনন্দিন এই ব্যবহারের মাধ্যমে আমরা ইতিমধ্যেই বুঝতে পারি যে ফিলোসফি বা দর্শন ধারণার সাথে সম্পর্কিত, কৌশল বা পরিকল্পনার সাথে সম্পর্কিত। এটি পরিস্থিতি নিয়ন্ত্রণ, বাস্তবতার মূল্যায়ন, এমনকি মানব আচরণের সাথেও জড়িত। এখন দেখা যাক এই শব্দটি কোথা থেকে এসেছে। ফিলোসফি শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে। নিঃসন্দেহে এটি একটি গ্রিক শব্দ, যেমনটি আপনারা হয়তো ইতিমধ্যে অনুমান করেছেন। এই শব্দটি দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ফিলো, আরেকটি অংশ হচ্ছে সফি। ফিলো শব্দটি এসেছে গ্রিক শব্দ ফিলোস থেকে, যার অর্থ বন্ধু, প্রেমিক বা অনুরাগী। আর সোফি এসেছে আরেকটি গ্রিক শব্দ সোফিয়া থেকে, যার অর্থ জ্ঞান বা প্রজ্ঞা। তাহলে যদি ফিলোস মানে অনুরাগী বা বন্ধু হয়, আর সোফিয়া মানে হচ্ছে জ্ঞান হয়, তবে ফিলোসফি হচ্ছে জ্ঞানানুরাগ, অথবা জ্ঞানের প্রতি ভালোবাসা, অথবা জ্ঞানের
প্রেমিক। এটি জ্ঞানের এমন একটি শাখা যা অন্যান্য শাখার তুলনায় অন্তত ব্যুৎপত্তিগত অর্থের দিক থেকে নিজেকে জ্ঞানের এমন একটি শাখা হিসেবে উপস্থাপন করে যা জ্ঞানকে ভালোবাসে, যা জানতে চায়, যা জ্ঞানী হতে চায় এবং যা আমাদের প্রজ্ঞার দিকে নিয়ে যেতে চায়। সম্ভবত পিথাগোরাসই প্রথম ব্যক্তি যিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন। তিনি প্রাচীন গ্রিসের অধিবাসী ছিলেন, এটা আমরা সবাই জানি। তবে যখন পিথাগোরাস এই শব্দটি ব্যবহার করেছিলেন তখন দর্শন বা ফিলোসফি আজকের মতো সাধারণভাবে ব্যবহৃত হতো না এবং দর্শন বা ফিলোসফির রূপও আজকের মতো ছিল না। সম্ভবত প্লেটো বা তার পরবর্তী সময় থেকেই ফিলোসফার শব্দটি ব্যবহৃত হতে শুরু করে, যারা ফিলোসফি বা দর্শন নিয়ে চর্চা করেন তাদের বোঝাতে, এবং ফিলোসফি শব্দটিও তখন থেকে স্থায়ীভাবে ব্যবহৃত হওয়া শুরু হয়। তবে প্লেটোর সময়ের আগে কিছু শব্দ ব্যবহার করা হতো, আমরা এটি পরে বিস্তারিতভাবে দেখব। তবে উদাহরণস্বরূপ প্লেটোর যুগ পর্যন্ত ফিলোসফার বা দার্শনিকদের বোঝাতে সোফিস্ট নামে একটি শব্দ খুব প্রচলিত ছিল। সোফিস্ট শব্দটিও মূলত সোফিয়া থেকে এসেছে, যার অর্থ জ্ঞান আমরা আগেই দেখেছি, অর্থাৎ মূল শব্দটি প্রায় একই রকম। ফিলোসফি বা দর্শনকে আমরা জ্ঞানের সেই শাখা হিসাবে সংজ্ঞায়িত করতে পারি যা আমাদের চারপাশের বাস্তবতাকে জানার চেষ্টা করে, যা চারপাশের বাস্তবতার পিছনে লুকায়িত রহস্যকে উদ্ঘাটনের চেষ্টা করে। এখন আমরা হয়তো অনেকেই বলতে পারি, হ্যাঁ ঠিক আছে, তো সব ধরনের জ্ঞান চর্চাই তো চারপাশের বাস্তবতাকে জানতে চায় এবং চারপাশের বাস্তবতার পিছনে লুকায়িত রহস্য উদ্ঘাটন করতে চায়, তাই না? যেমন পদার্থবিদ্যা প্রকৃতির বাস্তবতা জানার চেষ্টা করে, জীববিদ্যা জীবনের প্রকৃতি জানার চেষ্টা করে, জ্যোতির্বিদ্যা নক্ষত্র এবং মহাবিশ্বকে জানার চেষ্টা করে, অর্থনীতি অর্থ এবং লেনদেনের প্রক্রিয়াগুলো বোঝার চেষ্টা করে, একইভাবে রাজনীতি বোঝার চেষ্টা করে কিভাবে রাজনীতি করা হয় আর নিয়মের অধীনে কিভাবে অন্যদের সঙ্গে বসবাস করা যায়, এরকম আরো অনেক কিছু। সুতরাং সমস্ত জ্ঞান চর্চাই তো আসলে এক ধরনের জ্ঞানের প্রতি ভালোবাসা বা প্রজ্ঞা, তাই না? হ্যাঁ ঠিক, কিন্তু একই সাথে আমাদের এটাও বলতে হবে যে এই সমস্ত জ্ঞান চর্চাই মূলত ফিলোসফি বা দর্শন, এবং প্রকৃতপক্ষে প্রাচীন গ্রিকদের জন্য এই কথাটি সত্য ছিল, কারণ তাদের জন্য এই সমস্ত জ্ঞান শাখাগুলোই ছিল ফিলোসফি বা দর্শন। পদার্থবিদ্যা ফিলোসফির একটি অংশ ছিল, একইভাবে জ্যোতির্বিদ্যা, রাজনীতি, এমনকি অর্থনীতি ফিলোসফির একটি অংশ ছিল। গ্রিকদের কাছে ফিলোসফি এমন একটি শাখা ছিল যা সব জ্ঞানের অন্য সকল শাখাগুলোকে অন্তর্ভুক্ত করত। এটি ছিল সব জ্ঞানের জনক, যা কোনো না কোনো ভাবে জ্ঞানের অন্য শাখাগুলোকে তত্ত্বাবধান করত। অবশ্যই তখন এমন লোক ছিলেন যারা পদার্থবিদ্যার উপর কাজ করতেন, কিন্তু তারাও এক অর্থে ছিলেন ফিলোসফার যারা প্রকৃতি গবেষণায় নিয়োজিত ছিলেন। যারা গণিত নিয়ে কাজ করতেন তারা ছিলেন সংখ্যার অধ্যয়নে ফিলোসফার, যারা নীতিশাস্ত্র নিয়ে কাজ করতেন তারা ছিলেন মানবাচরণের অধ্যয়নে বিশেষজ্ঞ ফিলোসফার। সুতরাং আমরা দেখতে পাই যে গ্রিকদের জন্য ফিলোসফি বা দর্শন ছিল এক বিশাল ক্ষেত্র, যাতে মূলত মানুষের সমস্ত জ্ঞান চর্চার অন্তর্ভুক্তি ছিল। তবে এটাও আমাদের স্বীকার করতে হবে, আজ হয়তো বিষয়টি আর তেমন নেই। আজকের দিনে ফিলোসফির কার্যক্ষেত্র অনেক বেশি সীমাবদ্ধ মনে হতে পারে, যদিও প্রকৃতপক্ষে বিষয়টি তা নয়। কারণ ফিলোসফি এখনো পদার্থবিদ্যা, গণিত, রাজনীতি এবং জীববিদ্যা নিয়ে কাজ করে, তবে এটি এক অর্থে বাইরে থেকে কাজ করে, এক ধরনের দূর থেকে পর্যবেক্ষণ করে, উপর থেকে পরিস্থিতি বিশ্লেষণ করে। ফিলোসফি এই বিষয়গুলোর প্রভাব, ফলাফল এবং সম্ভাব্য পরিবর্তনগুলো বিশ্লেষণ করে। শতাব্দী ধরে পরিবর্তন হওয়া সত্ত্বেও ফিলোসফি এখনো বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে। তাই ফিলোসফিকে আমরা সংজ্ঞায়িত করতে পারি একটি যুক্তিপূর্ণ অনুসন্ধান হিসেবে, যা যে কোনো ক্ষেত্রেই পরিচালিত হতে পারে, এমনকি বৈজ্ঞানিক ক্ষেত্রেও। এটি এমন একটি অনুসন্ধান যা তাত্ত্বিক এবং ব্যবহারিক দুই দিকেই লক্ষ্য স্থাপন করে। কথাটা একটু পরিষ্কার করে বোঝানো যাক। যখন আমরা বলি কোনো জ্ঞান ব্যবহারিক লক্ষ্য ধারণ করে, তখন আমরা আসলে বোঝাতে চাই এটি বাস্তবে কিছু কাজ করতে সাহায্য করে। এটি আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারে, আমাদের গাইড করতে পারে এবং আমাদের জন্য খুব নির্দিষ্ট এবং প্রয়োগযোগ্য নিয়ম তৈরি করতে পারে। ফিলোসফি অবশ্যই এটি করে, তবে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকে না। ফিলোসফি তাত্ত্বিক জ্ঞানও। তাত্ত্বিক বলতে বোঝায় এটি সত্যের অনুসন্ধান করে। এটি শুধু এটি বলেই থেমে যায় না যে এভাবে কাজ করতে হবে বা এই সমস্যাটি এভাবে সমাধান করতে হবে। এটি আরো বলে যে সত্য এটা, এইখানে সত্য লুকায়িত আছে, যে মহাবিশ্ব বা বিশ্ব সম্পর্কে এই সত্য বিদ্যমান। অর্থাৎ ফিলোসফি বিষয়গুলোর গভীরে যাওয়ার চেষ্টা করে। ফিলোসফি আমাদের শুধু নিয়মই দেয় না, আমাদের মৌলিক আরো কিছু গভীর কিছু দেয়, আরো বিশেষ কিছু দেয়, যা ফিলোসফি এবং জ্ঞানের অন্যান্য শাখাগুলোর মধ্যে পার্থক্য তৈরি করে। অন্যান্য শাখাগুলো আমাদের ব্যবহারিক সত্য দেওয়ার চেষ্টা করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, পদার্থবিদ্যা আমাদের বলে যদি তুমি মহাকাশ ভ্রমণে যেতে চাও তাহলে তোমাকে এমন একটি মহাকাশ প্রস্তুত করতে হবে, মহাকাশ যান প্রস্তুত করতে হবে যা বিশেষভাবে তৈরি, যা একটি বিশেষ ধরনের জ্বালানি ব্যবহার করে, একটি বিশেষ প্রপালশন দ্বারা মহাকর্ষীয় শক্তি অতিক্রম করে। তো এই ব্যবহারিক প্রয়োগযোগ্য তত্ত্ব আমরা পদার্থবিদ্যা থেকে পাই।
পদার্থবিদ্যা যখন আমরা স্কুলে পড়েছি, বিশেষ করে যখন আমরা কোনো সমস্যার সমাধান করেছি, কোনো সংখ্যা বা ডাটা নিয়ে, তার মূল উদ্দেশ্য ছিল মূলত বাস্তব সমস্যার সমাধান করতে শেখা। একই কথা বলা যায় গণিত, অর্থনীতি এবং রাজনীতির ক্ষেত্রেও। কিন্তু ফিলোসফি শুধুমাত্র ব্যবহারিক সমাধান দিয়ে সন্তুষ্ট হয় না। অবশ্যই এটি আমাদের ব্যবহারিক সমাধান দেয়, কিন্তু এটি তার চেয়েও গভীরে যেতে চায়। এটি আমাদের জ্ঞানের ভিত্তি দিতে চায়, জ্ঞানের ভিত্তি গড়ে দিতে চায় এবং আমাদের চারপাশের বাস্তবতার অর্থ খুঁজে বের করতে চায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা বুঝি কিভাবে মহাবিশ্বে গ্রহগুলো ঘুরছে। অ্যাস্ট্রোফিজিক্স এবং অ্যাস্ট্রোনমি শতাব্দী ধরে আমাদের এটা বোঝানোর চেষ্টা করছে। তারা আমাদের বোঝাচ্ছে যে কিভাবে গ্রহগুলো চলে, কেন তারা একটি নির্দিষ্ট পথে চলে, তাদের উপর কোন কোন শক্তিগুলো কাজ করে, তারা কিভাবে তৈরি হয়, কতদিন স্থায়ী হয়, আর তারা কিভাবেই বা শেষ হয়, ইত্যাদি বিষয়, অত্যন্ত ব্যবহারিক বিষয় সম্পর্কে আমরা অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোনমি অধ্যয়ন করে জানতে পারি। তো এই জ্ঞান আমাদের মহাকাশ অনুসন্ধান আর তাতে অন্য কোনো জীবন আছে কিনা তা খুঁজে বের করার মতো কাজে লাগতে পারে। কিন্তু ফিলোসফি এখানেই থেমে থাকে না। ফিলোসফি বা দর্শন আরো বড় প্রশ্ন করে, যেমন কেন মহাবিশ্ব বিদ্যমান, কেন ব্ল্যাক হোল রয়েছে, কেন মহাবিশ্বের একটি নির্দিষ্ট বয়স আছে, আর কেনই বা মহাবিশ্ব একদিন শেষ হয়ে যাবে। তো পদার্থবিদ্যা, অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোনমি এই কেনগুলোর উত্তর খোঁজে না। এই কেনগুলোর কারণ ব্যাখ্যা করে, ফলাফল বিশ্লেষণ করে, কিন্তু উদ্দেশ্য বা নিয়ে প্রশ্ন করে না। কারণ কারণ নিয়ে কাজ করা পদার্থবিদ্যার কাজ, কিন্তু উদ্দেশ্যের প্রশ্নটি ফিলোসফির উপর নির্ভর করে। আমাদের চারপাশে যা কিছু আছে, ফিলোসফি চেষ্টা করে সেগুলোর উদ্দেশ্য সম্পর্কে জানতে, যদি আদৌ সেগুলোর কোনো উদ্দেশ্য থেকে থাকে আর কি। তো ফিলোসফির জিজ্ঞাসা হচ্ছে কোন উদ্দেশ্য আছে কিনা, বা অর্থনীতির উদ্দেশ্য কি। ফিলোসফি এই প্রশ্ন তোলে। অর্থনীতিবিদরা অর্থনীতির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে না। তারা অর্থনীতির নিয়ম খুঁজে বের করে, সমস্যার সমাধান খোঁজে, কিন্তু তারা অর্থনীতি কিসের জন্য দরকার এই প্রশ্ন খুব একটা তোলে না। রাজনীতিবিদরাও জিজ্ঞাসা করে না রাজনীতির উদ্দেশ্য কি। তারা ধরে নেয় যে রাজনীতি প্রয়োজনীয়। জীববিজ্ঞানীরাও জীবন কিসের জন্য তা নিয়ে প্রশ্ন করে না, বা জীবন কেন রয়েছে তা নিয়েও প্রশ্ন করে না। তারা জীবনের কারণ সমূহ অনুসন্ধান করে। তারাও ধরে নেয় এই প্রশ্নগুলো একটি স্বাভাবিক ঘটনা। কিন্তু একজন ফিলোসফার ঠিক এই প্রশ্নগুলোই তোলেন। তারা সবকিছুর পেছনের অর্থ কি তা খুঁজে বের করার চেষ্টা করেন। এটি খুব ভিন্ন ধরনের একটি প্রশ্ন, অনেক বেশি গভীর, এবং এর উত্তর জানার জন্য অনেক বেশি বোঝাপড়ার প্রয়োজন। কারণ এটি এমন একটি প্রশ্ন যা প্রায়শই অমীমাংসিত থেকে যায়। আসলে ফিলোসফি বা দর্শনের ইতিহাস এমন একটি ইতিহাস যেখানে অসংখ্য সমস্যার সমাধান এখনো মেলেনি। যখন আমরা বিভিন্ন চিন্তাবিদদের কাজ বিশ্লেষণ করব, তখন আমরা দেখতে পাবো যে তাদের চিন্তাগুলো একের চিন্তা অপরের থেকে আলাদা। এবং এটি স্বাভাবিক যে ফিলোসফি পড়তে থাকা কোনো শিক্ষার্থী কোনো এক সময় বলতেই পারেন যে আমরা তো আসলে মাসের পর মাস ধরে পড়ছি ফিলোসফি নিয়ে, এবং একটা জিনিস লক্ষ্য করছি যে কোনো একটা বিষয় নিয়ে যখন একজন একটা কথা বলছেন, ঠিক আরেকজন তার উল্টোটা বলছেন, এবং তৃতীয় আরেকজন আবার অন্য কিছু বলছেন। তো প্রত্যেক ফিলোসফারের যদি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকে, এবং কোনো দুজন ফিলোসফারই যদি সাধারণত একরকম মতামত না হয়, তাহলে সত্যটা আসলে কোথায়? যখন সবাই আলাদা ভাবে, যখন সবার ভিন্ন ভিন্ন মতামত থাকে, আসলে এটাই ফিলোসফির সৌন্দর্য। এবং বলতে হবে যে এটাই তার সীমাবদ্ধতা। ফিলোসফি সত্যের পিছনে দৌড়ায়, সত্য উদ্ঘাটন করার চেষ্টা করে, এমন এক সত্য যা প্রায় অধরা থাকে, যা পুরোপুরি কখনোই দখলে আনা যায় না। ফিলোসফি বা দর্শনের অনেক প্রশ্ন অনেক সময় অমীমাংসিত থেকে যায়, বা আংশিকভাবে হলে অমীমাংসিত থেকে যায়। এটা ফিলোসফির একটি ফ্রাস্ট্রেটিং দিক অবশ্যই, তবে এটি তার সৌন্দর্য। কারণ এটি আমাদের মনে অসংখ্য নতুন প্রশ্ন তোলার পথ খোলা রাখে, যেগুলো আমরা আরো গভীরভাবে অনুসন্ধান করতে পারি। ফিলোসফি সৌভাগ্যবশত কখনোই কোনো সমস্যা নিয়ে তার শেষ কথা বলে দেয় না। কারণ ফিলোসফি সবসময় নতুন প্রশ্ন সৃষ্টি হতে দেয়, নতুন সমস্যার সন্ধান করতে দেয়, এবং সব ক্ষেত্রেই আরো গভীরভাবে সমস্যার মূলে যাওয়ার সুযোগ দেয়। আর তা করে একটি বিশেষ পদ্ধতিতে। ফিলোসফি শুধু তার প্রশ্নগুলোর জন্য নয়, তার ব্যবহৃত পদ্ধতির জন্য অনন্য। ফিলোসফি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে না, যা বিজ্ঞানের নিজস্ব বিষয়। এটি গাণিতিক মডেলও ব্যবহার করে না, যা জ্ঞানের অনেক শাখার জন্য প্রয়োজনীয়, যেমন অর্থনীতি, রাজনীতি বা সমাজবিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে। না, ফিলোসফি এইসব কিছুই ব্যবহার করে না। ফিলোসফি কেবলমাত্র যুক্তি ব্যবহার করে। এটি ফিলোসফির প্রধান হাতিয়ার, যুক্তি এবং যুক্তিপূর্ণ অনুসন্ধান। এই অনুসন্ধান বিভিন্ন পথ অনুসরণ করে, কারণ যুক্তি বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করা যেতে পারে। আমাদের ব্যবহারিক আলোচনায় আমরা এই পদ্ধতিগুলো একে একে পরীক্ষা করব, এবং আমরা এ কারণেই ফিলোসফি নিয়ে একটি পডকাস্ট করতে পারি।
যেখানে কথা বলার মাধ্যমে ফিলোসফি বা দর্শন করা সম্ভব। এই সিরিজের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের কাছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদদের চিন্তাধারা তুলে ধরতে। আপনারা সেই চিন্তাধারাগুলো শুনবেন, সেগুলো বোঝার চেষ্টা করবেন এবং তারপর সেগুলো নিয়ে প্রশ্ন তুলবেন। কারণ ফিলোসফি মানে হলো আইডিয়া বা ধারণাগুলোকে প্রশ্ন করা, তাদের পুনর্বিবেচনা করা, বিকল্পভাবে চিন্তা করা এবং প্রয়োজন হলে তাদের সমালোচনা করা এবং যদি গ্রহণযোগ্য না হয় তাহলে তাদের ছুঁড়ে ফেলে দেয়া। এই কারণেই যখন আমাকে প্রশ্ন করা হয় ফিলোসফি আসলে কি কাজে লাগে, আমি বলি এটি সবকিছুতেই লাগে এবং একই সঙ্গে কোনো কিছুতেই লাগে না। যদি আমরা ভাবি যে ফিলোসফি আমাদের তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য কিছু শেখাবে, তাহলে আমরা ভুল ভাবছি। ফিলোসফি কোনো পেশা শেখায় না, এটি আমাদের যোগ করতে শেখায় না, এটি আমাদের কোনো কাজের জন্য সিভি তৈরি করতে শেখায় না, এটি আমাদের কোনো একটি নির্দিষ্ট পেশার জন্য প্রস্তুত করে না। তাই যদি ফিলোসফি অধ্যয়নরত কোনো ছাত্র শুধুমাত্র একটি পেশা শেখার জন্য অথবা চাকরি শেখার জন্য পড়ালেখা করতে চায়, তবে সে হয়তো বলতেই পারে যে ফিলোসফি আসলে কোনো কাজে লাগে না। হ্যাঁ, এটা সত্য যে ফিলোসফি সেই ব্যবহারিক উদ্দেশ্যগুলোর জন্য কাজ করে না, কিন্তু ফিলোসফি আমাদের শেখায় কিভাবে চিন্তা করতে হয়। এমনকি এটি এমন উদ্দেশ্যে কাজ করে যা সব ব্যবহারিক উদ্দেশ্যের ঊর্ধ্বে। ফিলোসফি আমাদের সমস্ত বিষয়গুলোর উপর আরো গভীরভাবে চিন্তা করতে সাহায্য করে, এমনকি সিভি, বিভিন্ন পেশা এবং হিসাব নিকাশ সম্পর্কেও। এটি আমাদের বিষয়গুলোর গভীর অর্থ সম্পর্কে চিন্তা করতে শেখায় এবং এটি বিভিন্ন ধরনের যুক্তির মাধ্যমে আমাদের এই কাজটি করতে সাহায্য করে। আমরা আগেই জেনেছি যে ফিলোসফি আমাদের শেখায় কিভাবে চিন্তা করতে হয়। এটি আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে শেখায়। আমরা এখানে এমন সব চিন্তাবিদদের সঙ্গে পরিচিত হব যা আমাদের বিস্মিত করবে এবং আমরা তা জানার পর হয়তো বলবো যে আমি তো বিষয়টি এভাবে ভেবে দেখিনি। আমি সবসময় ধরে নিয়েছিলাম যে বিষয়টি সত্য। কিন্তু এখন বুঝতে পারছি যে এটি হয়তো সত্য নয় বা এটি হয়তো স্বাভাবিক বলে ধরে নেওয়া যায় না। এটাই হলো ফিলোসফির উদ্দেশ্য। নতুনভাবে, গভীরভাবে এবং বিকল্পভাবে চিন্তা করতে শেখানো। আমাদের মনের ভঙ্গি পাল্টে দেয়া যেন আমরা নতুন এবং ভিন্নভাবে চিন্তা করতে পারি। প্লেটো এবং এরিস্টটল যখন ফিলোসফির সংজ্ঞা দিতে চেষ্টা করেছিলেন, তখন বলেছিলেন যে ফিলোসফি এমন একটি বিষয় যা জন্ম নিয়েছিল মহাবিস্ময় থেকে। প্রাচীন মানুষদের কথাই ভাবুন, তারা চারপাশে তাকিয়ে এমন একটি বিশ্ব দেখত যা তাদের কাছে সম্পূর্ণ অপরিচিত এবং অজানা ছিল। তারা দেখত কখনো বৃষ্টি হয়, আবার কখনো হয় না, কখনো বজ্রপাত হয়, আবার কখনো হয় না, কখনো ফসল ভালো হয়, বাম্পার ফলন হয়, আবার কখনো সব ধ্বংস হয়ে যায়। তারা বুঝতে পারতো না কেন এই ঘটনাগুলো ঘটছে। প্রথমে এই প্রাচীন মানুষেরা এই ঘটনাগুলো ব্যাখ্যা করতে মিথ তৈরি করেছিল। প্রাচীন দেবতাদের কল্পনা করেছিল। এই দেবতারা বজ্রপাত, দুর্ভিক্ষ এবং আরো অনেক কিছু কারণ বলে বিশ্বাস করা শুরু করেছিল। কিন্তু একসময় তারা বুঝতে পারলো যে দেবতাদের ধারণাটিও এই ঘটনাগুলোকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। তারা এই ঘটনাগুলোর প্রতি বিস্ময় বোধ করতেই থাকলো এবং তখনই তারা বলল যে দেবতাদের উপর দোষারোপ করা বা তাদের কৃতিত্ব দেয়া যথেষ্ট নয়। আমাদেরকে জানতে হবে কেন, কিভাবে। এভাবেই তারা ফিলোসফিক্যাল বা দার্শনিক প্রশ্ন করা শুরু করলো এবং ফিলোসফির চর্চা শুরু করলো। ফিলোসফি ঠিক সেই মুহূর্তে জন্ম নিল যখন কেউ একজন বলল যে এই ব্যাখ্যাটি যথেষ্ট নয়, মিথিক্যাল ব্যাখ্যা আমার পছন্দ হচ্ছে না, আমি বিষয়টি বুঝতে চাই এবং এই বিষয়টির পিছনের যে রহস্য তা উদ্ঘাটন করতে চাই। এখান থেকেই ফিলোসফির জন্ম এবং আজও ফিলোসফি এভাবেই করা হয়ে থাকে বা করা যায়। যখন আমরা কোনো কিছুর সহজ ব্যাখ্যাটি আর গ্রহণযোগ্য বলে মনে করি না এবং আমরা যখন বিষয়টির পিছনের যে রহস্য রয়েছে তা বুঝতে চাই এবং আমি বিষয়গুলোর গভীরে যেতে চাই, ঠিক সেই মুহূর্তেই আমরা ফিলোসফার হয়ে উঠি। এটাই ফিলোসফারের মনোভাব এবং এইভাবেই ফিলোসফি কাজ করে। সুতরাং এটা বেশ স্পষ্ট যে ফিলোসফি অনেক কিছুর সঙ্গেই সম্পর্কিত। এটি প্রকৃতি নিয়ে কাজ করে, এটি মানব জীবন নিয়ে কাজ করে, এটি আমাদের আচরণ নিয়ে কাজ করে, এমনকি এটি ঈশ্বর নিয়ে কাজ করে। যদি ঈশ্বরের অস্তিত্ব আছে বলে আমরা ধরে নেই আরকি। তো প্রাচীনকাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ফিলোসফি সবকিছু নিয়ে কাজ করেছে। সাম্প্রতিক সময়ে এমন দার্শনিক রয়েছেন যারা কম্পিউটার, রোবট, ইন্টারনেট, ফেসবুক, মোবাইল ইত্যাদি আধুনিক ফেনোমেনা নিয়ে লিখছেন। আবার কিছু দার্শনিক আছেন যারা এখনো ঈশ্বর, জীববিজ্ঞান, উদ্ভিদ এসব ক্লাসিক্যাল বিষয় নিয়ে লিখছেন। এমনকি শিল্পকর্ম, সিনেমা, ফটোগ্রাফি, সঙ্গীত এমন এবং সুপারহিরো বা কমিক্স নিয়েও লিখছেন।
মোট কথা, ফিলোসফি সবকিছু নিয়ে কাজ করতে পারে। এ কারণেই আমাদের এই দীর্ঘ যাত্রায় আমরা বিভিন্ন শাখার ফিলোসফি নিয়ে আলোচনা করব। ফিলোসফি এক বিশাল বৃক্ষের মতো, যার অনেক শাখা রয়েছে। প্রতিটি শাখা ফিলোসফির একটি ভিন্ন ভিন্ন অংশ। তো আসুন আমরা ফিলোসফির প্রধান প্রধান শাখাগুলো সম্পর্কে জানি। এই শাখাগুলোর কোনো ক্রম বা হায়ারার্কির উপর ভিত্তি করে তৈরি করা হয়নি। এটি সম্পূর্ণ একটি ক্যাজুয়াল ক্রম। তাহলে আমরা শুরু করি লজিক বা যুক্তিবিদ্যা দিয়ে। লজিক ফিলোসফির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। একজন ফিলোসফার যদি কারিগর হন, তবে লজিক হচ্ছে তার টুল বক্স। এখনো দর্শন এবং গণিতে লজিক পড়ানো হয়। লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লোগোস থেকে। লোগোস শব্দটির অসংখ্য এবং বহুমাত্রিক অর্থ রয়েছে। এটি বলতে কখনো কখনো শব্দ বোঝায়, কখনো দিয়ে এটি যুক্তি বোঝায়। এমনকি কিছু কিছু দার্শনিকের কাছে লগোস মানে ঈশ্বরও। আমরাও আজকের দিনে লগোস শব্দটি ব্যবহার করি, যেমনটি করি বায়োলজি বা ফিলোলজি বা অ্যাস্ট্রোলজি। যদিও অ্যাস্ট্রোলজি প্রকৃতপক্ষে কোনো বিজ্ঞান নয়। সুতরাং লগোস এবং লজিক শব্দের মূল অর্থ হচ্ছে শব্দ, যুক্তি, অধ্যয়ন বা বয়ান। লজিক ফিলোসফির সেই অংশ যা প্রশ্ন তোলে কিভাবে যুক্তি তৈরি করা উচিত, যুক্তির মাধ্যমে আমরা কি জানতে পারি, সঠিক চিন্তার লজিক্যাল ফর্ম কি। তো প্রাচীন গ্রিক দার্শনিকেরাই প্রথম এই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করেছিলেন। তারা যুক্তির কাঠামোর নিয়ম নির্ধারণ করতে চেয়েছিলেন। ফিলোসফির দ্বিতীয় প্রধান শাখাটি হচ্ছে অন্টোলজি। অন্টোলজি শব্দটির উৎস গ্রিক ভাষায়, যার অর্থ সত্তা তত্ত্ব। এটি মূলত কোনো কিছুর অস্তিত্বের অধ্যয়ন করে এবং এটি বাস্তব বিশ্বের সবকিছুর থাকা, হওয়া বা অস্তিত্ব বিষয়ক সাধারণ ধারণা সমূহকে নিরপেক্ষভাবে অধ্যয়নকারী বিদ্যা বোঝায়। সত্তাতত্ত্ব ফিলোসফির একটি গুরুত্বপূর্ণ অংশ। অস্তিত্ব থাকা বা অস্তিত্বশীল হওয়ার মানে কি, কি কি বিদ্যমান, আমরা যা দেখি এবং যা স্পর্শ করি তা কি সত্যি বিদ্যমান? অস্তিত্ব কি কেবল বস্তু, পদার্থ এবং শরীরের মধ্যেই সীমাবদ্ধ, নাকি এমন কিছু আছে যা অশরীরী, অদৃশ্য? অস্তিত্ব কি কেবল দেখা এবং স্পর্শ করার বিষয়? অদৃশ্য কিছু কি বিদ্যমান? এমনকি আত্মা কি বিদ্যমান? ঈশ্বর কি বিদ্যমান? চিরন্তন এবং অপরিবর্তনীয় বলে আদৌ কি কিছু আছে? এগুলো সেই সকল প্রশ্ন যা নিয়ে অন্টোলজি আলোচনা করে, এবং বিভিন্ন দার্শনিক এই প্রশ্নগুলোর বিভিন্ন উত্তর দিয়েছেন, বা বলা ভালো দেওয়ার চেষ্টা করেছেন। অন্টোলজির সাথে সম্পর্কিত হচ্ছে মেটাফিজিক্স। মেটাফিজিক্স ফিলোসফির আরেকটি গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত শাখা। আজকের দিনে প্রচলিত একটি পরিভাষা অনুযায়ী আমরা বলতে পারি যে অন্টোলজি নিয়োজিত থাকে কি আছে তা নির্ধারণ করার কাজে, অর্থাৎ সবকিছুর একটি তালিকা তৈরি করার কাজে। অন্যদিকে মেটাফিজিক্স তালিকায় থাকা জিনিসগুলো কি তা নির্ধারণ করার কাজে যুক্ত থাকে, অর্থাৎ তালিকাভুক্ত উপাদানগুলোর প্রকৃতি সংজ্ঞায়িত করা মেটাফিজিক্সের কাজ। অন্টোলজি এবং মেটাফিজিক্স এর এইসব প্রশ্নের উত্তর আমরা ধীরে ধীরে আমাদের আলোচনার মধ্য দিয়ে অনুসন্ধান করব। ইতিমধ্যে আমরা ফিলোসফির কিছু মৌলিক শাখা উল্লেখ করেছি, যেমন লজিক, অন্টোলজি, মেটাফিজিক্স, এবং এখন এর সাথে আমরা যোগ করতে পারি ফিজিক্স। ফিজিক্স হচ্ছে যা আমরা অনুভব করতে পারি, অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আমরা দেখতে পারি তার অধ্যয়ন। দর্শনের এটি এমন একটি শাখা যা বস্তু জগতের অধ্যয়ন করে, অর্থাৎ এমন জিনিস যা আমরা আমাদের পঞ্চেন্দ্রিয় ব্যবহার করে পর্যবেক্ষণ করতে পারি। ফিজিক্স শব্দটি গ্রিক শব্দ ফিজিস থেকে এসেছে। ফিজিস এর মানে হলো প্রকৃতি। কোন সূত্র এই সমস্ত বস্তুকে নিয়ন্ত্রণ করে? এই বাস্তবতা বা রিয়েলিটি আসলে কি এবং কিভাবে কাজ করে? এই জাতীয় প্রশ্ন নিয়ে ফিজিক্স কাজ করে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা, কারণ এটি আমাদের চারপাশের বস্তু জগতের কাঠামো বুঝতে সাহায্য করে। ফিলোসফির আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হলো অ্যাস্থেটিক্স বা নন্দন তত্ত্ব। অ্যাস্থেটিক্স শব্দটি আমরা দৈনন্দিন জীবনে প্রায় ব্যবহার করি, যদিও কখনো কখনো এটি সাধারণ অর্থে, যেমন বাহ্যিক সৌন্দর্য অর্থে। ফিলোসফিতে অ্যাস্থেটিক্স সৌন্দর্য নিয়ে কাজ করে, তবে এটি আরো গভীর এবং ব্যাপক অর্থে। সৌন্দর্য বলতে কি বোঝায়? কিভাবে আমরা সৌন্দর্য বিচার করি? সৌন্দর্যের কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে? সৌন্দর্য কি সম্পূর্ণ বিষয়ভিত্তিক, নাকি এটি নির্দিষ্ট কিছু নিয়মের উপর ভিত্তি করে? কোনো কিছু সুন্দর বা কুৎসিত কিভাবে নির্ধারণ করা হয়? সৌন্দর্য কি ব্যক্তিক নাকি নৈর্ব্যক্তিক? এই জাতীয় প্রশ্নগুলো নিয়ে কাজ করে নন্দন তত্ত্ব। এই প্রশ্নগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং শিল্পকর্ম এবং সংস্কৃতির ক্ষেত্রেও প্রযোজ্য। উদাহরণস্বরূপ, যদি সমসাময়িক শিল্পকর্ম নিয়ে বলি, অনেক সময় আমরা আধুনিক শিল্প জাদুঘরে ঢুকে বুঝতে পারি না কোনটা আসলে শিল্পকর্ম এবং কোনটা সাধারণ বস্তু।
আপনি হয়তো একটি জাদুঘরে একটি দেয়ালে ঝুলানো ফায়ার এক্সটিংগাইশার দেখবেন এবং ভাববেন এটি কি একটি শিল্পকর্ম নাকি এটি কোনো সাধারণ সুরক্ষা যন্ত্র। কোনো কিছু শিল্পকর্ম কি করে হয়, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অ্যাস্থেটিক্স এই ধরনের প্রশ্নের উত্তর খুঁজে। ফিলোসফির আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হলো জ্ঞানতত্ত্ব বা নোজোলজি। আমরা কি আমাদের চারপাশের জগৎকে জানতে পারি? আমরা কি বস্তু জগৎ বা বিশ্বের প্রকৃতি বুঝতে পারি? আমরা কি নিজেদেরকে জানতে পারি? বিশেষ করে আমরা কি বিশ্বাসযোগ্যভাবে জানতে পারি? এই জাতীয় প্রশ্নগুলো নিয়েই কাজ হচ্ছে নোজোলজি বা জ্ঞান তত্ত্বের। কারণ চারপাশে আমি তাকাই এবং আমি জিনিসগুলো দেখি, আমি যেটির মাধ্যমে এখন কথা বলছি অর্থাৎ আমার সামনে থাকা মাইক্রোফোনটি আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই মাইক্রোফোনটি কি সত্যিই এমন যেমনটি আমি এটিকে দেখছি? এটা কি সত্যিই কালো যেমন আমার চোখ আমাকে বলছে, নাকি আমার চোখ আমার সাথে প্রতারণা করছে, নাকি আমার ইন্দ্রিয়গুলো আমাকে ভুল তথ্য দিচ্ছে? জ্ঞান সম্পর্কিত এই প্রশ্নগুলো ফিলোসফির যে বিশেষ শাখায় অনুসন্ধান করা হয় তার নাম হচ্ছে জ্ঞান তত্ত্ব বা নোজোলজি। জ্ঞান তত্ত্ব ফিলোসফির একটি গুরুত্বপূর্ণ শাখা এবং তার কাজ হচ্ছে জ্ঞানের প্রকৃতি নিয়ে আলোচনা করা। এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এই শাখায় অনেকটা সময় ব্যয় করব। প্রাচীন যুগ থেকে শুরু করে 1700 এবং 1800 শতক পর্যন্ত এই শাখাটি গভীরভাবে আলোচিত হয়েছে। জ্ঞান তত্ত্বের আরেকটি সংশ্লিষ্ট শাখা হচ্ছে এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি শব্দ দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। এপিস্তেমে যার মানে হচ্ছে বিজ্ঞান, আর লগোস মানে তো আমরা আগেই দেখেছি। তো এপিস্টেমোলজি মূলত বৈজ্ঞানিক জ্ঞান বিষয়ক আলোচনা। আমরা কিভাবে বিজ্ঞান চর্চা করতে পারি, বিজ্ঞানের নিয়ম এবং মানদণ্ডগুলো কি, বিজ্ঞান কিভাবে কাজ করে, বিজ্ঞান কি বিশ্বাসযোগ্য, বিজ্ঞান কি আমাদের এমন সত্যে পৌঁছাতে সাহায্য করে যা আমরা নির্দ্বিধায় গ্রহণ করতে পারি, ইত্যাদি প্রশ্ন এপিস্টেমোলজি আলোচনা করে। দর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে নীতিশাস্ত্র বা এথিক্স। এটি ফিলোসফির অত্যন্ত অন্তরঙ্গ একটি বিষয় যা দর্শন গভীরভাবে অধ্যয়ন করে। আমি কিরকম আচরণ করব, আমি কিভাবে কাজ করব, আমার আচরণ কোন দিকে পরিচালিত হওয়া উচিত, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য নীতিশাস্ত্র ন্যায় বিচার, সদ্গুণ, অন্যায়, ভালো এবং মন্দ ইত্যাদি ধারণাগুলোর অধ্যয়ন করে। নীতিশাস্ত্রের প্রধান আলোচ্য সমূহ হচ্ছে ভালো বলতে কি বোঝায়, আর মন্দ বলতেই বা কি বোঝায়, ন্যায় বিচার কি। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সহজ নয় এবং আমরা এই বিষয়ে বিভিন্ন দার্শনিক স্কুলের মতামত এবং দৃষ্টিভঙ্গিগুলো বিশ্লেষণ করব। বিভিন্ন দার্শনিকের মতামত হয়তো বিরোধপূর্ণ মনে হতে পারে, কিন্তু তাদের এ সকল প্রয়াস আমাদের চিন্তাকে সমৃদ্ধশালী করবে। রাজনীতি নীতিশাস্ত্রের ঘনিষ্ঠ অংশীদার। নীতিশাস্ত্র একক মানুষের আচরণ নিয়ে কাজ করে, আর রাজনীতি মানুষের সমষ্টিগত আচরণ নিয়ে কাজ করে। এটি সমাজ, রাষ্ট্র এবং মানুষের দলবদ্ধ আচরণ নিয়ে আলোচনা করে। রাজনীতির প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে কোন ধরনের সরকার সবচেয়ে ভালো, কিভাবে শাসন করা উচিত, কোন লক্ষ্য অর্জন করা উচিত, কিভাবে আইন প্রণয়ন করা উচিত, ক্ষমতা কিভাবে বিভক্ত করা উচিত। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে রাজনীতির প্রধান আলোচ্য বিষয়। রাজনীতি আমাদের জীবনের অনেক কাঠামোর ভিত্তি স্থাপন করেছে এবং আমরা যে রাষ্ট্রে বাস করি তা বহু শতাব্দীর রাজনৈতিক চিন্তা ভাবনার ফল, যা গ্রিক দার্শনিকদের থেকে শুরু হয়েছে এবং তা এখনো চলছে। সবশেষে আমরা বলতে পারি সাইকোলজি। আজকের দিনে সাইকোলজি একটি স্বতন্ত্র শাখা যেখানে মনোবিজ্ঞানীরা আলাদাভাবে এটি অধ্যয়ন করে থাকেন, কিন্তু ফিলোসফি এবং সাইকোলজির মধ্যে সংযোগ অত্যন্ত শক্তিশালী। সাইকোলজি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে, সাইকে এবং লগোস থেকে। সাইকে মানে হচ্ছে আত্মা। তো প্রাচীন দার্শনিকদের কাছে সাইকোলজি ছিল ফিলোসফির একটি অংশ যা আত্মা নিয়ে আলোচনা করত। আজ যদিও আমরা আত্মা কম উল্লেখ করি এবং মন বা সাইকে নিয়ে বেশি আলোচনা করি, তবুও ফিলোসফি মনোবিজ্ঞানীদের গবেষণা করতে সাহায্য করে। আজকের দিনের একটি অত্যন্ত আধুনিক শাখা মনের দর্শন বা ফিলোসফি অফ মাইন্ড উদ্বুদ্ধ হয়েছে, যা নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব। এর বাইরেও আরো কিছু শাখা রয়েছে যেমন ফিলোসফি অফ সায়েন্স, ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ ইত্যাদি। এই সমস্ত শাখা ফিলোসফি বা দর্শনের জ্ঞানকে এক বিশাল এবং বৈচিত্র্যময় ক্ষেত্র করে তুলেছে, যেখানে আমরা একে একে প্রবেশ করব এবং এ সম্পর্কিত বিভিন্ন ধারণাগুলো আবিষ্কার করব। তো প্রায় এই আধা ঘন্টার মতো সময়ের মধ্যে আমি আশা করি আপনাদের ফিলোসফির মূল বিষয়গুলো সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছি। আমরা আলোচনা করেছি ফিলোসফির প্রধান প্রধান শাখাগুলো এবং তাদের ভূমিকা নিয়ে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ফিলোসফির উৎপত্তি কোথায় এবং কেন ঘটেছে, এর সাংস্কৃতিক শিকড় কি, ফিলোসফি কিভাবে এবং কেন প্রাচীন গ্রিসে একটি নির্দিষ্ট সময় এবং একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে জন্ম নিয়েছিল, এ বিষয়গুলো নিয়ে। আর তৃতীয় পর্ব থেকে আমরা আমাদের দার্শনিক যে স্কুলগুলো রয়েছে তা নিয়ে আলোচনা শুরু করব। প্রথমে আমরা শুরু করব মিলিটাসের আয়োনিক স্কুল থেকে, এরপরে আমরা পিথাগোরিয়ান, হেরাক্লিটিস, পারমেনাইডিস, সফিস্ট, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এবং তৎপরবর্তী গুরুত্বপূর্ণ ফিলোসফার এবং দার্শনিকদের নিয়ে আলোচনা করব। আমাদের সামনে অনেক কাজ এবং অনেক আলোচনা অপেক্ষা করছে।
ডেস্টিনেশন ফিলোসফি নামক আমার এই পডকাস্ট সিরিজটি আপনারা স্পটিফাই, অ্যাপল পডকাস্ট, অ্যামাজন মিউজিক, ইউটিউব সহ পডকাস্ট শোনার অন্যান্য সকল মাধ্যমগুলোতে শুনতে পারবেন। আবারও কথা হবে শীঘ্রই ডেস্টিনেশন ফিলোসফির নতুন একটি পর্বে। আজকের মতো বিদায়, এবং এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।